বাজান কয়টা টাকা ভিক্ষা দেন না? মুক্তা, এখান থেকে কিছু টাকা দিয়ে দাও তো। বাবা সোহেল, সোহেল বাবা তুই? কি আপনি আর আমাকে নাম ধরে ডাকছেন কেন? বাবা তুই আমাকে চিনতে পারতেছিস না? আমি তোর হতভাগিনী মা। কি বলছেন? আমার মা তো অনেক আগেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আরে স্যার, এইসব ছোট লোক ফকিন্নিরা বড় লোক দেখলে পরে ছেলে বলে গায়ে পড়ে বসে, যাতে 2-4 টাকা বেশি ভিক্ষা পায়, বুঝছেন? তার জন্য তো ছেলে বলে দাবি করতেছে আপনাকে। না রে মা, আমি ঠিকই বলতেছি, ও আমার ছেলে। ও আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি মিথ্যা বলতেছি না। যদি সেটাই হয় তাহলে কি আমার ছাড়ের মা রাস্তা ভিক্ষা করবে? যেখানে আমার ছাড়ের বেতন মাসে 20-30 লাখ টাকা, সেখানে তার মা কিভাবে রাস্তায় ভিক্ষা করে? এটা কখনোই সম্ভব না, অসম্ভব কথা। আরে মুক্তা, তুমি ঠিকই বলছো। এসব ফকিন্নি বাচ্চারে বেশি টাকা নেওয়ার এটা একটা ধান্দা। হ্যাঁ স্যার, তাহলে মনে হয় আমারই ভুল হচ্ছে। আর আপনার মতো কবে রোড অ্যাক্সিডেন্টে মরে গেছে, আমি আপনার মা হই কি করে? আমারই ভুল, আমারই ভুল। আপনারা যান। স্যার, এই নেন আপনার মানি ব্যাগ। আমি নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি। আরে পুরো কপাল, তুই তোর গর্ভধারিণী মা চিনতে পারলো না। আল্লাহ, আমি কি এমন পাপ করছিলাম যে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? আব্বা, আমি আর সোহেলের সংসার করবো না। সংসার করবি না মানে? আব্বা, তুমি জানো না ও একটা অন্ধ, আমি কিনা একটা অন্ধের সাথে সংসার করব? আর তাছাড়া আমার রূপ জীবন কি কমাচ্ছে? আমার বয়স এবার কত হলো, এততেই আমি ওরকম একটা অন্ধের সাথে সংসার করব? আরে পাগল গাদা গাদা টাকা কামাই করলে আসে যে এই টাকাগুলো তো হাতায় নিতে হবে আগে নাকি? তারপর তো আমি তো তোর সংসার করতে দেবো না। আমি শোন মা, আগেই পাগলামো করিস না, টাকা পয়সাগুলো আগে লিবে দে, তারপরে তো এমনিই চলে আসবো আমরা। আপা, আব্বা কিন্তু ঠিকই বলছে, আগে টাকা পয়সাগুলো হাতে নে, তারপরে দেখা যাবে। তাই তোর বোন, তুই তো একদম ঠিকই বলছিস, আমার মাথাতে এতক্ষণ এই বুদ্ধিটা আসেনি। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আর তো মাত্র 1-1.5 মাসের ব্যাপার, আমি সহ্য করে নেব। আর তাছাড়া জানিস তো, তোর দুলা ভাই এই মাসে নাকি অনেক স্যালারি পাইছে, বলছে 20 লাখ। আর আসার পর তারপর বাড়িটা করবে, বুঝতে পারছো? তার মানে কমসে কম 50 থেকে 60 লাখ টাকা নিয়ে আসবে। 1-1.5 মাস কষ্ট করে যদি 50-60 লাখ টাকা মানুষ হওয়া যায়, কোত্থেকে আসে বলো তো? তোমরা একদম চিন্তা করো না, আমি ঠিক 1-1.5 মাস ম্যানেজ করি। তবে মা, জামাই কবে আসবে, ডেট কি দিছে? না আব্বা, ও বলছে যে সামনের মাসে প্রথম সপ্তাহের দিকে আসবে, কিন্তু কবে আসবে তা তো ঠিক করে বলেনি। আপা, দুলাভাই তো সামনের মাসে আসবেই, তাহলে তুই ভাইয়ারে বল না একটা আইফোন নিয়ে আসতে আমার জন্য। মারে সুসনা, তো জামাই তো চলেই আসবি, তুই জামাই একটু বোঝায় সোজা একটা দামি ঘড়ি নিয়ে আসার কথা কইস। আচ্ছা আচ্ছা আব্বা, হয়েছে, তোমাকে তো ভাবতে হবে না, তোর আইফোন আসবে আর তোমার দামি ঘড়ি সেটা আনতে বলবো। আচ্ছা মা, ট্রেনের তো সময় হয়ে যাচ্ছে, আমরা তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যায় কিন্তু, আর যায় কিন্তু একটা ফোন দিবা। আচ্ছা, আবার আসিস। আমি আর দাঁড়ায় থাকি, কি করবো? আরে সোহেল ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না। আরে আমি রাকিবের বোন। ও, তুমি রাকিবের বোন? হ্যাঁ। সীমা, হ্যাঁ। কেমন আছো? জি ভাইয়া, আমি ভালো আছি। আর আপনার এই কি দেশে আসার সময় হলো? কেন বোন, কি হয়েছে? কেন আপনি জানেন না? আপনার মা তো রাস্তায় রাস্তায় ভিক্ষে করতেছে। এই কি বলতেছো? আমার মা তো সেই কবে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঠিকই আছে, ওনার এ বাড়ি থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এতদিন পরে বাড়িতে আসলেন, যান বাসায় যান। আচ্ছা স্যার, উনিও বলতেছে আপনার মা রাস্তা রাস্তায় ভিক্ষা করে। রাস্তায় আসার সময় ভিক্ষা দেওয়ার সময় দেখলাম একটা ভদ্র মহিলা
আপনাকে ছেলে হিসেবে দাবি করতেছে। আসলেও কি আপনার মা বেঁচে আছে নাকি আপনার বউ মিথ্যা কথা বললো? বুঝলাম না তো স্যার। আরে না, আমার বউ কখন আমার সাথে মিথ্যা কথা বলে না। আমার বউ ফোন করে বলছে আমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আবার আমার শ্বশুরও বলছে। আসলে সবাই কি মিথ্যা কথা বলছে? না, আমার মা সত্যিই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। চলো যাই। চলুন স্যার। তুমি এখন এসে আমাকে এগুলো কি বলতেছো? বিয়ে দেরি আছে মানে? মামু প্লিজ তুমি একটু শান্ত হও না, এভাবে কেন রাগ করছো? আরে বোকা শোনো, আমি যা করছি তোমার আর আমার ভালোর জন্যই তো করতেছি। হ্যাঁ, ভালো জন্য করতেছো। আমি কত আশা করে রয়েছি যে আমি 1-2 দিনের মধ্যে তোমাকে বিয়ে করব। আমি ফ্যামিলিকে সবকিছু জানাই দিছি, আর এখন তুমি বলতেছো দেরি আছে। আচ্ছা আচ্ছা, আমার কথাগুলো আগে শোনো। কি হয়েছে বলো? দেখো, এই যে সোহেল বিদেশ থেকে আসবে 1 মাস পর, এখন যদি আমি তোমাকে বিয়ে করি, ও যে বিদেশ থেকে এত সম্পত্তি নিয়ে আসবে, মানে ও অনেক টাকা নিয়ে আসবে। আর এই মাসে নাকি 20 লাখ টাকা ইনকাম করছে, আর আগের তো অনেক কিছু আছে। ও কি বলছে জানো, এবার আসার পর নাকি আমাদের সুন্দর একটা বাড়ি করবে। তাহলে তুমি বোঝো একটা বাড়ি করতে কত টাকা লাগবে। আর এখন যদি আমি তোমাকে বিয়েটা করে ফেলি না, 1 টাকা না করেও না পাবো না, তাহলে লস টাকা তোমার আর আমার না। তাই বলছি কি বাবু, তুমি একদম রাগ করো না। সোহেল আসার পর সব সম্পত্তি ওর মাথায় কিভাবে হাত বোলাই নিতে সেটা আমি খুব ভালো করে জানি। আর সেই সম্পত্তি, সেই টাকা পয়সা দিয়ে কি করবো জানো, তোমার সুন্দর একটা ব্যবসার ব্যবস্থা করবো, আমাদের সুন্দর একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, আমরা দুজনে তো ভালো থাকবো। বুঝতে পারছো তো? কি বলো তুমি? এই জন্য আমার তো মাথায় এইসব বুদ্ধি আসে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 মাস কেন, আমি তোমার জন্য 3 মাস দেরি করতে রাজি আছি। ওরে আমার লক্ষ্মীটি, এতক্ষণ পর বুঝলে না? আচ্ছা, আমার গলাটা শুকিয়ে গেছে, আমাকে একটা কফি খাও। কফি খাবা? আচ্ছা ঠিক আছে, 5টা মিনিট ওয়েট করো, এখনই যাচ্ছে আর আসছে। আচ্ছা ঠিক আছে। 50-60 লাখ টাকা, হ্যাঁ, ওই টাকাটাকে আমি আগে হাতে পাই, তারপরে তোকেও আমি 5-5 লাখ তোমার আমি তাড়াই দেবো। কই কফি হয়েছে? একটু আসো না তাড়াতাড়ি। আরে হয়ে গেছে, একটু দাঁড়াও না। ভাইজান, কয়টা টাকা ভিক্ষা দেন না? আবার ভিক্ষে দেওয়া লাগবে কে? পেটের দায়ে আইছি, কয়টা টাকা ভিক্ষা দেন, চলে যাই। দিলাম। আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। কয়টা ভিক্ষা দেন না? মুক্তা, আমরা মনে হয় বাসার মধ্যে চলে আসছি। হ্যাঁ স্যার, এইটা আপনাদের বাসা? হ্যাঁ, এটাই আমার বাসা। কাউকে তো দেখছি না, আপনার ওয়াইফকে ডাকবেন। তুমি ঠিকই বলছো, আমি আমার ওয়াইফকে ডাক দিই। সূচনা, সূচনা। আর শোনো না, সোহেলের কথা শুনলাম, নির্যাতনে সোহেল চলে আসছে। এখন কি করবো? সোহেল চলে আসছে মানে? হ্যাঁ। তাহলে তাহলে আমাকে পালাতে হবে। আরে দাও না, ও তো অন্ধ, ও তোমাকে কিভাবে দেখবে? আরে আমি তো ভুলে গেছিলাম, শুধু শুধু চিন্তা করতেছিলাম। শোন, তুমি যদি আমার বুকে শুয়ে থাকো না, তাও তো চোখে দেখতে পাবে না। তুমি এখানে থাকো, আমি বাকিটা দেখে আসতে। আচ্ছা ঠিক আছে, যাও। কিন্তু হ্যাঁ, একদম কিন্তু কথা বলবা না। আসি। আরে তুমি তুমি চলে আসছো? আচ্ছা, উনি কে? ও, তুমি মুক্তার কথা বলছো? ও আমার পিএস। কি পিএস? ও আচ্ছা, এখন তো দেখছি আবার মহিলা পিএস, তা আবার সাথে করে নিয়ে বাড়িতে চলে আসছো। এই জন্য তো বলি, আমাকে ঠিকভাবে ফোন দাও না, আমার খোঁজ খবর নাও না। কি আর দরকার বলো? সাথে যদি এরকম একটা মহিলা পিএস থাকে, আমার কি খোঁজ নেওয়ার কোনো দরকার আছে তোমার? সূচনা, মুখ সামলে কথা বলো। শোনো, একদম আমাকে ধুমকায় কথা বলবে না। কি মুখ সামনে কথা বলবো? হ্যাঁ, আমি কি কিছু বুঝি না? বিদেশে যারা মহিলা পিএস থাকে, তারা যে কি করে আর না করে সেটা আমার খুব ভালো করে জানা। শোনো, তুমি কিন্তু ভুল ভাবতেছো। ও শুধুমাত্র আমার পিএস, তাছাড়া অন্য কিছু না। থাক, শাক দিয়ে আর মাছ ধরতে হবে না। শুধু যে পিএস সেটা আমার খুব ভালো করে জানা। ম্যাম, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। উনি শুধুমাত্র আমার স্যার, আর ওনার চোখটা অন্ধ হয়ে যাওয়ার পর আমি ওনাকে টেক কেয়ার করি।
বিনিময়ে সে আমাকে স্যালারি দেয়, এর থেকে বেশি কিছু ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। থাক, আমাকে আর কিছু বোঝাইতে হবে না। পিএস যে আর কি কি করে সেটা আমার খুব ভালো করে জানা আছে। উনি তো এখন অন্ধ, চোখে দেখতে পায় না। আর এখন আপনি তো ওনার পিএস, ওনার ড্রেস আপ বদলানো, ওনাকে টয়লেটে নিয়ে যাওয়া, একটু যে সবকিছু আপনাকেই করতে হয়। সো আজ যে কি কি করেন সবাই খুব ভালো করেই জানে। সুজনা, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আমি অন্ধ হয়ে গেছি তাই বলে এটা না যে আমি আমার নিজের কাজ করতে পারবো না। আরে আমি এত দূর থেকে আসছি, আমি জানি তুমি আমাকে দেখে খুশি হবা। আমি এত কষ্ট করে টাকা উপার্জন করছি, সেই টাকা তোমাকে পাঠাইছি। এতদিন পরে আমি দেশে আসছি, আমাকে দেখে তুমি খুশি হবা। কিছুদিন থাকবো, তারপরে চলে যাব। তুমি খুশি না হয়ে তুমি আরো আমাকে নিয়ে বাজে মন্তব্য করছো। শোনো, বাজে মন্তব্যের মতো কাজ করবা আর আমি বললেই দোষ না। আচ্ছা, তুমি কি ভিতরে যাবা না এখানেই বকবক করবা? ঠিক আছে, আসেন, চলেন। উনাকে ছাড়েন, আমি একাই নিয়ে যেতে পারবো। তুমি আজ আমার পেটের সন্তান হয়ে আমাকে চিনতে পারলো না। আরে আমি তোর গর্ভধারিণী মা, আর তুই আমাকে চিনলো না। আর তো চিনবই কি করে? আজ তো তোর অনেক টাকা পয়সা, তুই প্রতিষ্ঠিত হয়ে গেছিস। আরে তো মানুষ করতে গিয়ে আমি কোনোদিন দ্বিতীয়বার সংসার করার চিন্তা করিনি। আমি মেয়ের সাথে করিনি যে তোকে ভালোভাবে মানুষ করব, তোর প্রতিষ্ঠিত করব। আর আজ তুই বলতেছিস তোর মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, তুই তাই মনে কর, তোর ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। তোর মা মৃত। আচ্ছা সূচনা, হ্যাঁ বলো। আমার মা কিভাবে মারা গেল? সেদিন কি করছিল? আর বলো না, জানো তো হঠাৎ করে না বাবা ফোন দিছিল। বাবা বলতেছিল বাবার নাকি শরীর খারাপ। তারপর মাকে যখন বললাম, মা তখন বললো, বৌমা তুমি একা যাবা, আমিও তোমার সাথে যাই। আর অনেকদিন তোমার বাবাকে দেখি না, তোমার বাবার যেহেতু শরীরটা খারাপ, দেখে আসি। তারপর মা আমি মিলে বাবাকে দেখতে যাচ্ছিলাম। হঠাৎ একটা বাসে আমাদের চেঞ্জটা ধাক্কা লাগে। তারপর না আমার আর কিছু মনে নেই। আর যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি হসপিটালে শুয়ে আসছি। তারপর জানতে পারি মা আমাদের ছেড়ে চলে গেছে। আচ্ছা, আমার মার জানাজা কোথায় হয়েছে, মানে কবর কোথায় দেওয়া হয়েছে? আসলে তোমাকে বললাম না যে অ্যাক্সিডেন্ট পর আমার কিছু মনে নেই। অ্যাক্সিডেন্টের 2 দিন পর আমার জ্ঞান ফিরে দেখি আমি হসপিটালে। তখন আমি মায়ের খোঁজ জানতে চাই। ওই সময় পুলিশ আমাকে জানায় তখন নাকি কোনো সন্ধান পাইনি, তাই বাধ্য হয়ে বিয়ারিশ লাশ হিসেবে ওরাই দাফন কাফন করছে। কিন্তু দেখো আমার কি করার ছিল, আমার তো নিজেরই সেন্স ছিল না। দেখো আমি কত বড় হতভাগা, আমার মাকে শেষ কাজটা আমি করতে পারলাম না, শেষ জায়গাটাও দেখতে পারলাম না। তুমি এইভাবে কান্না করো না তো, তুমি এইভাবে কান্না করলে আমার নিজে খুব অপরাধী মনে হবে। আসলে কেন যে সেদিন বাবাকে দেখতে গেলাম মাকে সঙ্গে করে নিয়ে, মা যদি না যাইতো তাহলে হয়তো মা বেঁচেই থাকতো। আরে মা সূচনা, তুই কেমন আছো? এই তো বাবা ভালো। এই দেখো আব্বা আসছে। বাবাজি, তুমি কখন আসছো? এই তো আব্বা, আজকেই আসছি। আপনি ভালো আছেন? দেখছো আব্বার কথা বলতে বলতে আব্বা চলে আসছে, সাথে কিন্তু তোমার শালিকাও আসছে। বাবা, সূচনা তো আমাকে বলে নাই, যদি বলতো তাহলে তো সকাল সকালে আসতাম আমি। বাবা, এই তো সূচনার সঙ্গে আপনার কথাই হচ্ছিল। আমি সূচনাকে বলতে যাচ্ছিলাম যে আব্বাকে ফোন দাও, আব্বা আসুক। দুলা ভাই, ফোন দিতে হবে না, আপনার মনের টানেই চলে আসছে। আপুর কাছে যে আইফোনের কথা বলছিলাম, আইফোন কি নিয়ে আসছেন? হ্যাঁ শালিকা, তোমার জন্য আইফোন, বাবার জন্য দামি ঘড়ি, তোমার আপুর জন্য দামি গহনা সব নিয়ে আসছি আমি। আচ্ছা তোমার পিএস কে দেখছি না তো, সে কোথায় গেছে? আর বলো না, আমি তো অন্ধ মানুষ, ভালো বাজার টাজার মানে ভালো কিছু দেখতে পাই না, তাই আমার পিএকে পাঠাইছি বাজার করার জন্য। ও আচ্ছা, এর
এজন্যই তো বলছি যে দেখতে পাচ্ছি না। আম্মা? আম্মা? আম্মা বলছো কাকে? না মানে ওই যে আমাদের পাশের পাড়ায় এক ফকির আছে তো, ওনাকে আবার আমি আম্মা বলে রাখি, তাই আর কি। এই যে আপনাকে আমি আম্মা বলে জন্য আপনি বাড়ির উপর চলে আসবেন? আর আপনার টাকা পয়সা লাগে আমাকে খবর পাঠালে পারতেন। এখন আপনি যান, টাকা লাগে আমি পাঠাই দিব। কি হলো, যান। আরে তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করছো কেন? আরে না না, খারাপ ব্যবহার কেন করবো? দেখো তো উনি ভিক্ষে করে বাদ দেখে না এই টাইমে বাড়ির উপর চলে আসবে। আর তাছাড়া তুমি আজকে আসছো, আবার আপনি এখানে দাঁড়ায় আসছেন, যাইতে বলছি না। কি হলো, যান। উনি কোথাও যাবে না। মানে কি বলছো তুমি এগুলো শুনে? মানে আমি তো বলছি আমার মা মারা গেছে না, আমার মাকে বিয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়েছে না। সোহেল, তুমি এইভাবে তাকাচ্ছ, মানে তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ আমি চোখে দেখতে পাই। মা তুমি এদিকে আসো। আর তুই কি ভাবছিলি আমি কিছুই জানি না? না তুমি জানো মানে? কি বলতেছো সোহেল তুমি এগুলো? হ্যাঁ তুমি কি জানো? তোমাকে কে কি বলছে যে তুমি বলতেছো তুমি সবকিছু জানো? তুই কি মনে করছিলিস আমি কিচ্ছু জানি না? আমি সবকিছু জানি। তাহলে শোন, এরপরে তুই কি বলবি? তুই কিচ্ছু করিস নাই? দেখো সোহেল, বিশ্বাস করে এগুলো আমি কিচ্ছু করতে চাইনি, আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আসলে ওই দিন মা সেদিন আমার বংশ নিয়ে কথা বলছিল, আর হঠাৎ করে আমার রাগটা না খুব বেড়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আর রাগের ঠেলা মায়ের গায়ে হাত তুলি, তারপরে মাকে বাড়ি থেকে বের করে দিই। আমার ভুল হয়ে গেছে সোহেল, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশেষ করে আমি আর কখনো মার সাথে খারাপ আচরণ করবো না, তুমি যা বলবো আমি তাই শুনবো। আম্মা আমাকে মাফ করে দেন না, এবারের মতো ক্ষমা করে দেন, আপনার ছেলেকে একটু বোঝেন আম্মা। আচ্ছা বুঝলাম, সেদিন নাই তুই ভুল করছিলি, কিন্তু বাড়িতে যে পরপুরুষ নিয়ে আসে তুই পরকিয়া করিস, হোস্টেনিষ্টি করিস, এগুলো কি তুই ভুল করে করেছিস? কি 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 বলতেছ এগুলো? হ্যাঁ পরপুরুষ মানে? চুপ, একদম চুপ, একটা মিথ্যা কথা বলবি না, আমি সব কিছু জানি। বাবা সোহেল, আর একটিবারের জন্য আমার বিটিকে মাফ করে দাও। চুপ, আপনি ওর একটা কথা বলবেন না, সব নষ্টের মূল আপনি। আপনার মেয়ে এত অপরাধ করছে আপনি কখনো বলছেন? হ্যাঁ আপনি কি ভাবছেন আপনার মেয়ে আমার মাকে নির্যাতন করে এই বাড়ি থেকে বের করে দিছে? আমার মা রাস্তায় ভিক্ষা করে, আমি ওই দূর প্রবাসে কত কষ্ট করে টাকা উপার্জন করি, সেই টাকা দেশে পাঠাই, আর আপনার মেয়ে আপনি সেই টাকা দিয়ে মজা মাস্তি করে। আর কি ভাবছিলেন আমি বিদেশ থেকে অনেক টাকা নিয়ে আসবো? আমি তো এখন অন্ধ হয়ে গেছি, আমি তো চোখে কিছু দেখতে পাই না। আপনার মেয়েকে অন্য এক জায়গায় দিয়ে দিবেন, আপনার মেয়ে অনেক সুখে থাকবে, আপনারা বাড়ি করবেন, গাড়ি করবেন, সেটা নিয়ে আমোদ ফুর্তি করে চলবেন, তাই না? সোহেল কি বলতেছো তুমি এগুলা? মানে আমরা এই ধরনের প্ল্যান করছি, কে বলছে তোমাকে? হ্যাঁ আপা আব্বা তোমরা চুপ থাকো, দুলাভাইকে আমি সব সত্যি কথা বলছি। কি তুই আমার নিজের মায়ের পেটের বোন হয়ে এত বড় সর্বনাশ আমার করতে পারলি? ম্যাম, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আপনি যে ভুল করছেন, যে অন্যায়টা করছেন, যে পাপ করছেন, এই শাস্তি আপনাকে পেতেই হবে। এই ছোট ছোট বাচ্চা চুপ! সামান্য একটা বিয়ে হয়ে তার সাহস কিভাবে হয়? হ্যাঁ আমাদের পরিবারের মাঝখানে তুই নাক গলাস, তুই কথা বলছিস, তুই কে? চুপ, একদম চুপ। এই পরিবার সম্বন্ধে কথা বলার অধিকার একমাত্র ওরই আছে, মানে? কারণ ও আমার স্ত্রী। সোহেল কি বলছিস তুমি এগুলো? হ্যাঁ এতদিন জানতাম তোমার বিয়ে, তুমি আজকে বলতেছিস স্ত্রী? মানে আমি তোমার স্ত্রী, আর আমি থাকা অবস্থায় তুমি কিভাবে ওকে বিয়ে করলা? তুই কি করে ভাবলি তুই এতগুলো অপরাধ করার পরেও তোর মতো মেয়েকে নিয়ে আমি সংসার করব? তাই আমি ওকে বিয়ে করছি। সোহেল দেখো, তুমি যা করছো করছো, প্লিজ তুমি এরকম কথাবার্তা বলো না। দেখো আমি তোমার বউ, আমি বেঁচে আছি, তুমি আমারে ক্ষমা করে দাও, আর তুমি ওরে তাড়াই দাও, ওকে ডিভোর্স দিয়ে দাও। আমি তোমার দুটো পায়ে পড়ি সোহেল। এই তুমি পায়ের নিচে নামলা কে? তোমার স্থান তো ছিল আমার বুকে। অপরাধ করার সময় তোমার মনে ছিল না? সোহেল বিশ্বাস করো, আমি আর কখনো এরকম করবো না, এইবারের মতো শুধু মাফ করে দাও। তোর কোনো ক্ষমা নাই। আব্বা আপনার মেয়েকে নিয়ে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন, যান। সোহেল একটু বোঝার চেষ্টা করো, প্লিজ এরকমটা করো না। শোন, তোকে আমি ডিভোর্স দেব, আর চিন্তা করিস না, তোর কাবিন নামার যে টাকা সময় মতো তুই পেয়ে যাবি। যা। আমার টাকা লাগবে না,
শুধু তোমার পেটে ঠাইলে ও আম্মা আপনি ছেড়ে গেছেন তো জানো তোকে যেতে বলছি না, তুই যা। একটু আমার কথাটা শোনো শোনো না শোন আমি তোকে যেতে বলছি না। মা, আমি না একটা অপরাধ করে ফেলছি, তোমার অনুমতি ছাড়া আমি ওকে বিয়ে করে ফেলছি। না রে বাবা, তুই কোনো ভুল করিসনি। তুই যেটা করছিস খুব ভালো কাজ করছিস। আমি তোকে অনেক আগেই বলছি যে এই মেয়েটা ভালো না, তুই ওকে বিয়ে করিস না, কিন্তু তুই আমার কতক্ষণ কোনো কথা শুনিসনি। আজ তুই আবার অবাধ্য হয়ে একটা ভালো কাজ করছিস। আমি ওকে দেখে প্রথমেই বুঝতে পারছি ও খুব ভালো একটা মেয়ে, আমার খুব পছন্দ হয়েছে ওকে। মা, আমি আর বিদেশ যাব না, আমি এখন থেকে তোমার দেখাশোনাই করবো। আচ্ছা বাবা, তোর যা ভালো মনে হয় তুই সেটাই করবি। চল মা, বাপ বাড়িতে চল চল। আল্লাহ তোমারে আয় বরকত দিক মারে। ভাইয়া, তুমি আমাকে চিনতে পারো নাই, আমি তোমার ছোট ভাই সোহেল। এই, আমার কোনো ছোট ভাই নাই। কোত্থেকে এসে আবার ছোট ভাই দাবি করতেছেন? হ্যাঁ, আমার কোনো ছোট ভাই নাই, আমার কোনো ভাই ব্রাদার নাই। আমার মা মারা যাওয়ার সময় বলছে হচ্ছে আমার কোনো ভাই ব্রাদার না, আমার কোনো শরীক নাই। আপনার মা যদি হয়ে থাকে তাহলে আপনার বাড়িতে যান, আপনি আমার বাড়িতে এসেছেন কি জন্যে? হ্যাঁ, উনি যদি আমার মা হয়ে থাকে তাহলে আপনারও মা, আর উনি গফুর শেখের স্ত্রী। এই, ফালতু কথাবার্তা বলবেন না। আমার মা তো অনেক অনেক আগেই মারা গেছে। হ্যাঁ, আপনার মা মারা গেছে? মারে, বাড়িতে কেউ আছেন? সারাটা দিন কিছু খাইনি মারে, কয়টা চাল দিলে ভাত রাইতে খাইতাম। আল্লাহ তোমারে আয় বরকত দিক মারে। সবই তো বুঝলাম ভাই, কিন্তু আমি জানি যে গফুর শেখের সাওয়াল সে 18 বছর আগেই মারা গেছে। আর এর মধ্যে কি হইলে জানেন, দুইটি লোক আসে গফুর শেখের বাড়িতে আসলে, আসার পরে ওরা গফুর শেখের সাওয়ালের পরিচয় দিলে, অথচ দুইজনে ভুয়া প্রমাণ হইলে। এর মধ্যে একজনে পুলিশে ধরে দেওয়ার জন্যে তো সেই তারা তো ওকে ধরা গেল না, আর আরেকজন অলরেডি পুলিশের হাতে। আর এখন আপনিও দেখতেছে গফুর শেখের সাওয়ালের পরিচয় দিয়ে আমার এই গ্রামে আইছেন। শোনেন ভাই, আপনিও যদি ভুল প্রমাণিত হন তাহলে কিন্তু আপনাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। ভাই, আমাকে নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, আমার কাছে সমস্ত প্রমাণ আছে যে আমি গফুর শেখের ছেলে। ভাই, আপনি যদি কষ্ট করে হলেও যদি বাড়িটা একটু দেখাই দিতেন তাহলে আমার একটু উপকার হইতো। আরে ভাই, আমার চিন্তা হবে কি জন্যে? চিন্তা হলে তো আপনার হবে। আমি তো আর গফুর শেখের বাড়ির যায় করছি না যে গফুর শেখ আমি আপনার সাওয়াল, তা তো আর আমি করছি না। এখন গফুর শেখের সাওয়ালের প্রমাণ আপনি দিতে চাইছেন, আপনি যদি ভুল প্রমাণ হন সে পেরা খাটবেন আপনি, আমার কিছু করার নেই। শোনেন, যাই হোক, আপনি গফুর শেখের সাওয়াল যদি হয়ে থাকতেন, গফুর শেখের বাড়ি কিন্তু আপনি ঠিকই চিনতেন, বুঝছেন? ভাই, আমি তো 18 বছর আগে হারিয়ে গেছি, আর এই 18 বছরের মধ্যেই দেখেন আপনাদের এলাকা অনেক পরিবর্তন হয়ে গেছে, তাই আসলে আমি সঠিক চিনতে পারতেছি না যে আসলে আমার বাড়িটা কোনটা। আপনি একটু দেখাই দিলে আমার একটু উপকার হয়। হ্যাঁ বুঝছি, কথাটা তাও অবশ্য মন্দকর নেই। স্যার, ওই যে একটা বটগাছ দেখা যাচ্ছে না, ওটাই হচ্ছে গফুর শেখের বাড়ি। আচ্ছা ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমার আবার একটু কাজ রয়েছে, আমি চলে যাই। সব এসব পাগল ছাগল আসে, আল্লাহ জানে। দুটো টাকা ভিক্ষা দেন না। দোকানে তো কেউ নাই, কেডা ভিক্ষা দিবি? আরে কপাল রে। এই সূচনা, হ্যাঁ আসি। এই বাজারে ব্যাগটা দাও, কি কি লাগবে? আরে এই তো চলে আসছি।
এই নাও বাজার ব্যাগ। কি কি লাগবে? শোনো, তোমার ইচ্ছা মতো কিছু কাঁচা তরকারি নিয়ে এসো, আর সাথে একটা ইলিশ মাছ, আর যদি পারো একটা মুরগি নিয়ে এসে রেখো। আচ্ছা, কাঁচা বাজার, পেঁয়াজ মরিচ এগুলো তো লাগবে। আরে কাঁচা বাজার মানে কি, পেঁয়াজ মরিচ, সাথে পটল নিয়ে আসবা, করলা নিয়ে আসবা, একটা লাউ নিয়ে আসো, আর পারলে একটা চাল কুমড়ো। আচ্ছা ঠিক আছে। এই পেঁয়াজ না গত পরশুদিন এসে দিলাম 2 কেজি। আরে বাবা, তরকারি রান্না করতে পেঁয়াজ লাগে না? ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম, রসুনটাও তো লাগবে। তো অল্প খাও, বাজারে যে দাম দর বাড়ছে না, তো অল্প অল্প করে খাবে, বুঝছো? তোমার কথাবার্তা শুনে কি মনে হয় জানো তো, আমার বাপের বাড়ি মনে হয় সব তরকারিগুলো দিয়ে আসি না। তুমি সব সময় একটু বেশি বোঝো, তোমাকে বলি একটা তুমি করো আর একটা। আচ্ছা, বাজারে যাওয়ার সময় কিসের জন্য মাথা গরম করতেছো? মাথা গরম করাও কি জন্যে? থাকো, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো একটু চিনলাম না। এটা গফুর শেখের বাসা না? হ্যাঁ, কিন্তু আপনি? আপনার আম্মুর নাম জরিনা বেগম না? হ্যাঁ, ঠিকই আছে। আর যদি ভুল না করি তাহলে আপনার নাম মর্তুজা। আরে ভাই, সবই ঠিক আছে, কিন্তু আপনি কে পরিচয়টা তো দিবেন, তাই না? ভাইয়া, তুমি আমাকে চিনতে পারো নাই? আমি তোমার ছোট ভাই সোহেল। এই, আমার কোনো ছোট ভাই নাই। কোত্থেকে এসে আবার ছোট ভাই দাবি করতেছেন? হ্যাঁ, আমার কোনো ছোট ভাই না, আমার কোনো ভাই ব্রাদার নাই। আমার মা মারা যাওয়ার সময় বলছে হচ্ছে আমার কোনো ভাই ব্রাদার না, আমার কোনো শরীক নাই। কি বলছো ভাইয়া? মা মারা গেছে মানে? আমি তো মাকে দেখার জন্যই এই বাড়িতে 18 বছর পরে ফেরত আসছি, আর তুমি কি বলছো আমার মা মারা গেছে? এই, মা আমার কান্নাকাটি করবো আমি, আপনি এসে কোন অভিনয় করতেছেন? এ শোনেন, এসব ধান্দা মানে বাদ দেন। সিটার বাদ পারে না, দেশটা ভরে গেছে। ও, আমি আর বাপের একমাত্র সন্তান, আর সে ভাই বলে দাবি করতেছেন, যারা সম্পত্তি হতে ভাগ পাওয়া যায়। হ্যাঁ, পুলিশের খবর দেখে তাহলে ধরা দেবো না। ভাইয়া, বিশ্বাস করো, আমি তোমার ছোট ভাই সোহেল। আর তুমি অর্থ সম্পদের কথা বলতেছো না, তোমার এই বাড়ি গাড়ি বা তোমার এই অর্থ সম্পদের ভাগ নেওয়ার জন্য আসি নাই। ভাইয়া, আমার আল্লাহ অনেক কিছু দিছে, আল্লাহ অনেক টাকা পয়সা দিছে। আমার কোনো টাকা পয়সার প্রতি লোভ নাই, আমার টাকা পয়সার জন্য এই জায়গায় আসি নাই। আমি আসছি আমার মাকে দেখার জন্য। কি বলে সব? পাগল টাগল হয়ে গেছে নাকি? আসলে দেখেন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, হয়তো আপনার সম্পত্তির লোভে লোভে এই বাড়িতে চলে আসছে, আর যেহেতু ও বলছে ওর ভাই নেই, আপনি এসে ভাই দাবি করতেছেন। দেখেন ভাবি, বিশ্বাস করেন, আমি সম্পত্তির জন্য আসি নাই, আমি আসছি আমার মার খোঁজ নেওয়ার জন্য। চুপ, ঠান্ডা অনেক হয়েছে। শোনেন, এখন দেখে তো অনেক ভদ্রলোক মনে হচ্ছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগেই সম্মান থাকতে এখান থেকে বের হয়ে যান। জান বলছি। ভাইয়া, বিশ্বাস করো, আমি তোর ছোট ভাই। না হলে আমার পরীক্ষা করো, আমার টেস্ট নাও। কিসের টেস্ট করবো? হ্যাঁ, কিসের পরীক্ষা করবো? আমার কোনো ভাই নাই। আমার মা যখন মারা যায় তখন বলছে আমার কোনো শরীক নাই, আমার কোনো ভাই ব্রাদার নাই, আমি এক বাপের একমাত্র সন্তান। জান, জান বলতেছি, জান। আরে শোনো না, বলতেছিলাম কি, তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি এর আগে আমাকে বলছিলা তোমার একটা ভাই ছিল, অনেক আগে হারায় গেছে, আর তুমি ওকে সরাসরি বললে যে তোমার কোনো ভাই নেই, তোমার মা আছে। এখন যদি ওকে ভাই বলে স্বীকার করি, হ্যাঁ, সত্যি সত্যি যদি আমার ভাই হয়, তাহলে এই যে সয় সম্পত্তি, হ্যাঁ, এগুলো ভাগ দেওয়া লাগবে না? তা অবশ্য ঠিক আছে, কিন্তু একটা কথা কি জানো তো, আমার কেন যেন ওর মুখ দেখে, ওর কথাবার্তা শুনে মনে হলো সত্যি মনে হয় তোমার ভাই। এছাড়া সবকিছু কিভাবে সেম সেম বললো, আর ওই ছেলের মুখ দেখে না মনে হলো না যে মিথ্যা কথা বলতেছে। ওই সালের প্রতি তোমার এত দরদ করতেছে কি জানতে, হেঁটেই বুঝতেছি না। আরে না না, দরদ না, তুমি না বলছিল তোমার ছোট ভাই হারায় গেছে? হ্যাঁ, আছে, হারায় গেছে, তাহলে সমস্যা কি? দেখো, ও যদি তোমার সত্যি সত্যি আপন ভাই হয়, তাহলে তো এইভাবে তাড়াই দেওয়াটা ঠিক হলো না। চুপ, মাকে যখন জীবিত মাকে যেরকম মায়ের ফেলা দিছি, হ্যাঁ, ওরকম ভাই যার 18 বছর খোঁজ নাই, সে তো অনেক আগে মরে গেছে। চুপ, যাও ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি দেখে শুনে বাজারে যাও। বাবারে, 2 টাকা ভিক্ষা দেন না? ওকে, ইনশাআল্লাহ আসতেছি, তুমি টেবিলে বসো। আচ্ছা, আল্লাহ আপনার হায়াত দারাজ ওকে, আল্লাহ হাফেজ। ভাইয়া রে, তুই সত্যি আমাকে চিনতে পারলি না? আমি তোর হতভাগা ছোট ভাই সোহেল।
আর তুই কি বললি? আমার মা মারা গেছে। আমি যে মাকে দেখার জন্য সেই ইতালি থেকে বাংলাদেশে আসছি, কিন্তু আমার মা মারা গেছে সেটা আমি জানি না। আমাকে যেভাবেই হোক জানতেই হবে আমার মা কবে মারা গেছে, কিভাবে মারা গেছে। আমি এত কষ্ট করে প্রবাস থেকে আসলাম আমার জন্ম পরিচয় খোঁজার জন্য, কিন্তু সেটাও আমি পেলাম না। আমার যেভাবেই হোক প্রমাণ করতেই হবে আমি গফুর শেখার জরিনার সন্তান। আমার শিকড়কে আমার খুঁজে বের করতেই হবে। কিরে মা সুজানা, তুই ভালো আছো বিটি? হ্যাঁ আব্বা, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আব্বা, হঠাৎ করে তুমি এই সময়? আসলাম বিটির বাড়ি বেড়ে আসবো, আবার হঠাৎ মঠাৎ আছে নাকি? তো যাই হোক, মাকে সাথে করে নিয়ে আসতে পারলো না? ওই বাড়তি ঝামেলা আমি করবে জানি, তুই তো জানিসই তোর মাকে নিয়ে আসা মানে বাড়তি ঝামেলা আমার করা। তা অবশ্য ঠিকই কইছো, মা তো আবার বললে পরে আর আমার বাড়িতে আসবে না। মা যে কি সেটা আমি নিজেই বুঝি না, নিজের মেয়ের যে একটু ভালো দেখবে সেটাও দেখতে পারে না। ওই যে আমার শাশুড়ি যখন আমরা প্ল্যান করে বের করে দিলাম, মা তখন থেকে আমার পর খেপে আসছে যে তোর মতো মেয়েকে আমি পেটে ধরেই ভুল করছি, কোনোদিন তোর মুখও দেখতে চাই না। আচ্ছা একটা কথা কথা, তুমি তো যা কিছু করছো সব তো আমার ভালোর জন্য নাকি? হ্যাঁ, তোর জন্য তো সবকিছু করছি আমি। দেখছো আব্বা, তুমি ঠিকই আমার সুখটা বুঝতে পারলা, কিন্তু আমার মা সে বুঝতেই পারলো না। শোনো, পারলে পরে মাকে একটু বোঝাও, আগের সে আমি কত সুখে আছে না। এই যে আমার শাশুড়ি এখন বাড়িতে নেই, এখন আমি যা খুশি এই বাড়িতে তাই করতে পারতেছি। এই বাড়ির টোটাল রাজত্ব কার? আমার। এই যে দেখো না কত সুন্দর গহনা পরছি, সুন্দর সুন্দর শাড়ি পরছি। আর আমার শাশুড়ি থাকলে, বৌমা বাড়িতে এত দামি দামি গহনা পরতে হয় না, একটা সুতির শাড়ি পরে থাকো। আর শোনো, এই যে এখন তুমি এই বাড়িতে আইছো, এই বাড়িতে এখন যা খুশি আমি তাই করতে পারি। তুমি আইসো, আমি এখন ইচ্ছা হচ্ছে বিরিয়ানি খাওয়াইতে পারবো। আমার শাশুড়ি থাকলে কি পারতাম? তুমি পারলে মাকে একটু ভালো করে বুঝায় বলো, বুঝতে পারছো? বাদ দে তো মা তোর মার কথা, তোর মাকে যা তো আমি বোঝাই যাও, তোর মা আমাকে জ্ঞান দিবি নি। হব্বা, তুমি ঠিকই কইছো, আমার ভালোর জন্য যা করা দরকার আমি তাই করছি, তাতে মা যদি আমাকে ভুল বোঝে বুঝুক কে। শোনো, একটু আগে তোমার জামাই বাজারে দিয়ে পাঠাইলাম, তোমার জন্য বড় দেখে একটা ইলিশ আনার কথা কইছি। তুমি সর্ষে ইলিশ পছন্দ করো না, আজকে তোমাকে আমি সর্ষে ইলিশ করে দেবো। আর সাথে একটা মুরগি কইছি, মুরগিটা তোমার মন মতো সুন্দর করে বিরিয়ানি পাকা দেবো। চলো ভিতরে চলো, আসো। চলো মা চলো। কি রে, তুই এত ছোট বয়সে হাত পাততেছিস? তুই কিছু খাইস নাই? তোর খিদা লাগেছে? আমার সোহেল না ঠিক তোর মতোই ছিল। আল্লাহ আল্লাহ, তুমি আমার ছেলেটার হেফাজত করো। হ্যাঁ, যদি আমার ছেলেটা বেঁচে থাকে তাহলে সে মনে হয় অনেক বড় হয়ে গেছে। চল বাবা চল, তোকে আমি কিছু কিনে দে। চল আমার সাথে সাথে চল। আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাচ্ছিলেন? আর বলেন না, ওই যে ভাবির ওখানে যাচ্ছিলাম একটা চাল কুমড়া নিয়ে আসতে। আসলে বাড়িতে আব্বা আসছে তো, তা আব্বা বলতেছিল যে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া নাকি খুব ভালো লাগে, এই জন্য ভাবলাম যাই একটা চাল কুমড়া নিয়ে আসি। যাক, আর তাহলে না রুচিটা খুব সুন্দর, রুচি আছে বলতে হবে। আচ্ছা, যে কথা বলতেছিলাম, সকালে রাস্তায় একটা ছেলের সঙ্গে দেখা হয়েছিল, তা আমাকে বলল ও নাকি গফুর শেখের ছেলে। বাসায় কি গেছিল নাকি? ও হ্যাঁ, আর বলেন না ভাই, সকালে তো একটা ছেলে আসছিল, এসেই বলে সে নাকি এই বাড়ির ছোট ছেলে। তারপর আপনার ভাইয়ের কাছে তো কোনো প্রমাণই দিতে পারলো না। আপনার ভাইয়ের ভাই, আপনার ভাই দেখলে তাকে চিনবে না? সে বারবার দাবি করে এই বাড়ির ছেলে। আপনার ভাই তো তাকে স্বীকার করেনি, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আসলে ব্যাপারটা বুঝেন নাই, আমাদের তো অনেক সম্পত্তি, এই সম্পত্তির লোভে সবাই আসে এই বাড়ির ছেলে হতে। ভাই একটা কাজ করেছে কন্ত, আমি হলে কি করতাম জানেন? ও ধরে বাইরে পিটাইতাম, পিটায় সারে পুলিশের হাতে তুলে দিতাম। ভাইয়েরও তাই করা লাগতো। আসলে ভাই, আপনার ভাই তো জানেনি, ও তো ঝামেলা টামেলা পছন্দ করে না, আর রাগ উঠলে কি দিয়ে কি করে। আমিও চাইছিলাম না কোনো ঝামেলা করি, এর জন্য বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। ঠিকই করছে, ভালো করছে, আমি গেলাম।
আচ্ছা ভাইজি। বাবারে, কয়টা টাকা সাহায্য দেও না, একটা কাপড় কিনবো। আজ কয় মাস ধরে এই একই কাপড় পরে রয়েছে, কয়টা টাকা দিলে একটা কাপড় কিনতাম। আচ্ছা ঠিক আছে, আপনার একটা শাড়ি কিনতে কত টাকা লাগবে? খুব তো আর লাগে, তোমার যা ভালো মনে হয় দেও। আমি আপনাকে যে 500 টাকা দিলাম, আপনি একটা শাড়ি কিনে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, তুমি আরো টাকার মানুষ হও, এইভাবে গরিব মানুষের সাহায্য করো। কিন্তু আমার একটা জিনিস মানে কিছুতেই বুঝে আসতেছে না, আপনাকে কোথায় যেন দেখছি, আর আপনাকে আমার অনেক পরিচিত মনে হচ্ছে। বাবারে, আমি তো ভিক্ষা করি, মনে হয় আগেও কোনোদিন আমাকে ভিক্ষা দিছ, তাই হয়তো চিনা চিনা লাগতেছে তোমার। না, আমি তো এই এলাকায় থাকি না, আর আপনার সাথে কখনো দেখা হয়ও নাই আমার। আমি তো বাইরে ছিলাম, মানে প্রবাসে ছিলাম, অনেকদিন পরে গ্রামে আসছি। তারপরেও মনে হচ্ছে যে আপনাকে কোথায় যেন দেখেছি, আর আপনি আমার অনেক পরিচিত। বাবা, তুমি হয়তো সেই দূর প্রবাসেই আমার মতো কাউ ভিক্ষা দিছ, হয়তো কোনো ভিক্ষুকের চেহারার সাথে হয়তো চেহারাটা মিলে গেছে, তাই বাবা এরকম মনে হচ্ছে। আচ্ছা বাবা, তুমি এই গ্রামে কার বাড়িতে আইছো? আমি তো ওই গফুর শেখের বাসায় আসছি। গফুর শেখ? গফুর শেখ? গফুর শেখ তোমার কে হয়? গফুর শেখ আমার বাবা, আর আমার মায়ের নাম জরিনা বেগম। হ্যাঁ, কে কও তুমি এসব? তুমি গফুরের আর জরিনা ছিলে? না না, তা হইতে পারে না, সোহেল তো সেই কবেই মারা গেছে, তুমি সোহেল হইতে পারো না। না, সোহেল মারা যায়নি, আমি সেই সোহেল। আর এত কিছু আপনি জানলেন কিভাবে? আমি কি করে জানলাম? আমি সেই হতভাগা মা, আমি সেই সোহেলের মা জরিনা বেগম। তার মানে তুমি আমার মা? বাবারে, তুই যদি সত্যি সোহেল হয়ে থাকিস, তাহলে আমি তো সেই হতভাগিনী মা, দেখে না আজ পদে পদে ভিক্ষা করে। মা, তুমি আমার মা, কিন্তু তুমি রাস্তায় ভিক্ষা করো কেন? আমার বাবা তো অর্থ সম্পদ কম ছিল না। আর ভাই বললো তুমি নাকি মারা গেছো। ওই কুলাঙ্গার সন্তান সে তো বলবেই আমি মারা গেছি, কারণ ওর কাছে তো ওর মা মৃত, ওর কাছে ওর মা কবেই মারা গেছে। ওর কথা বলিস না, জানিস বাবা ও আমার সাথে কি করতো? মা, তুমি আমাকে সবকিছু খুলে বলো, তুমি ভিক্ষা করছো কেন? আমার বাবার অর্থ সম্পদ কম ছিল না, আমার বাবাকে এক নামে সবাই এই গ্রামে চিনতো, আর তুমি নাকি তার স্ত্রী হয়ে ভিক্ষা করছো। বাবারে, এর ভিতরে তো অনেক কথা আছে, তোর ভাই আমাকে দেখতে পারে না। শুনবি? শুনবি কি হয়েছে? তাহলে শোন। এখনো ভালো 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 সম্পত্তি লিখে দিবি না? না, দেখো বোমা, আমার আরেকটা তো ছেলে আছে, আমি সেই ছেলের কাছে কি জবাব দেবো যদি সব সম্পত্তি তোমাদের নামে লিখে দেই? আহারে, আর এক সন্তান বেঁচে আছে, 18 বছর যার খবর নেই। সন্তান বেঁচে থাকলে 18 বছর আসতো না? এখনো বলে না বেঁচে আছে বেঁচে আছে বেঁচে আছে। কোন কালে 18 বছর আগে মরে গেছে, তার জন্য কিনা সম্পত্তি লিখে দিতে তার কষ্ট হচ্ছে। দেখো বোমা, আমার বিশ্বাস আমার সেই সন্তান ঠিক বেঁচে আছে, একদিন ও ঠিক আমার কাছে ফিরে আসবে। আমি তখন ওর কাছে কি জবাব দেব যে ওর ভাগ আমি আমার আরেক ছেলের নামে লিখে দিছি? আমি এটা কখনো করতে পারবো না। ঠিক আছে আম্মা, আপনি কিছু করতে হবে না, তাহলে ভালোই ভালোই এই বাড়ি থেকে তাহলে বের হয়ে যান। না, সম্পত্তি যেহেতু দিবেন না, এই বাড়িতে আর আপনাকে কোনো দরকার নেই। না বোমা, এটা আমার শ্বশুর ভিটা, এই ভিটা ছেড়ে আমি কোনো জায়গায় যাবো না। শোনেন, এই ভিটায় যদি থাকতে চান তাহলে আপনি এই সম্পত্তি টোটাল আপনার বড় ছেলের নামে লিখে দেবেন, আর তা না হলে কিভাবে আপনাকে এই বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা। দেখো, তোমরা যদি আমার বাড়ির থেকেও বের করে দাও, তারপরেও আমি এই সয় সম্পত্তি লিখে দেবো না, যত চেষ্টাই করো, যত অত্যাচারই করো না কেন। না, বুঝতে পারছি, আপনি তো ভালো মানুষের যত্ন, ভালো ভালো কাজ হবে না। না, কিভাবে বের করতে হয় চল 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 চল। কি বলছো মা?
তোমার সাথে ভাই আর ভাবি এরকম জঘন্য আচরণ করছে, তোমাকে এরকম নির্যাতন করছে। তাই তো বলি, আমি ভাইয়ার কাছে যখন গেলাম তখন ভাইয়া বলল তুমি মারা গেছো, আর ভাই আমাকেও অস্বীকার করছে। আমি বুঝতে পারছি ভাইয়া এই অর্থ সম্পদের জন্য এইগুলো করছে। ভাই কত টাকা লাগবে, কত অর্থ সম্পদ লাগবে, ভাইয়াকে অর্থ সম্পদ দিয়ে আমি ওকে ভরে দেবো। মা তুমি আমার সাথে চলো। এই তুমি এখনো চুপ করে বসে আছো, কিছু তো একটা করো। ওই ছেলে যদি আবারও চলে আসে তখন কি করবা? আমি তো সেই চিন্তাই করতেছি যদি ওই ছেলেটা আবার চলে আসে। আর বাদ দাও তো, এর আগেও তো দুইজন আইছিল। তুমি তো ভুলটা ওই জায়গায় করছো, ওই দুটারে তো জেলে দিছিলা, এই ছেলেটাকে তো শুধুমাত্র ঘাড় ধাক্কা দিয়ে তারাই দিছো। জানো তো ওই জায়গায় চাল কুমড়া কিনতে যাওয়ার সময় রাসেল ভাইয়ের সাথে দেখা হয়েছিল। রাসেল ভাই বলতেছিল ওই ছেলেটাকে রাসেল ভাইয়ের সাথে কথা বলছে, এলাকার আরো লোকের সাথে নাকি কথা বলছে, বলছে ও এই বাড়ির ছেলে। এখন ওই ছেলেটা যদি আবার তোমার ভাই দাবি করে আসে আর সেটা যদি প্রমাণ হয়, তাহলে আমাদের যে সম্পত্তিগুলো আছে না অর্ধেক তো বাড়ি করে ঠিকই নিয়ে চলে যাবে, তখন তোমার আর আমার কি হবে? শোনো, পুলিশের কাছে দেই নাই কি জন্যে, পুলিশের কাছে দিলে নানান ঝামেলা। কারণ এর আগেরটার দ্বীপের যায় অনেক কিচ্ছা কাহিনী হয়ে গেছে। এখন কথা হচ্ছে যদি সত্যি সত্যিও পুলিশের কাছে যায়, আর যদি এটা মনে করো যে কেস কাছারি হয়, আর ও যদি সত্যি আমার ভাই হয়ে থাকে, তাহলে তো মনে করো মানে তখন তো সত্যি সত্যি মনে করো যে মায়ের নাও লাগবে না। আরে সবই বুঝলাম, শোনো কি করবা না করবা তোমার ব্যাপার, আমার এই সম্পত্তির কিন্তু এক কানা করেও আমি দিতে পারবো না। বাস সবই ঠিক আছে, কিন্তু কি করা যায়? আপনি আবার আছেন আমার বাড়িতে, হ্যাঁ? আর সাথে আবার কি ফকির ফাঁকাটা এনে আছেন, হ্যাঁ? উনি কোনো ফকির না, উনি আমার মা। দেখছো আমার কাছে এটা আমার মা, আপনার মাথায় হেনে কিসের জন্য লাইছেন? আপনার মা আপনার বাড়ি নিয়ে যান। হ্যাঁ ঠিকই তো, আপনার মা যদি হয়ে থাকে তাহলে আপনার বাড়িতে যান। আপনি আমার বাড়িতে এসেছেন কি জন্য? হ্যাঁ, উনি যদি আমার মা হয়ে থাকে তাহলে আপনারও মা, আর উনি গফুর শেখের স্ত্রী। এই ফালতু কথাবার্তা বলবেন না, আমার মা তো অনেক অনেক আগেই মারা গেছে। হ্যাঁ আপনার মা মারা গেছে? আপনাকে তো লিমিট ক্রস করতেছেন। আপনার সাহস হলো কি করে আপনি আমার বাসায় এসে আমাকে চড় মারতেছেন? চড় মারা দেখছিস কি? আমি অনেক খারাপ লোক দেখছি, কিন্তু তোর মতো এরকম হিপোক্রিট একটাও দেখিনি। এই চুপ করেন তো, আপনি আমার বড় আগে হাত তুলছেন আর বড় বড় কথা করছেন। কোন দিন একটা মহিলা কেটে নিজের মা বানালে এসে কত একটা গভীর সুখের স্ত্রী না? আপনি একদম চুপ থাকেন, আপনার জন্য এইগুলো হয়েছে। আপনারা কেমন করে পারলেন এই সামান্য অর্থ সম্পদের জন্য আপনার মাকে দিয়ে ভিক্ষা করাতে, আপনার মাকে এই বাড়ি থেকে বের করে দিতে? এই সম্পদের লোভে মানে? আর আপনার আমাদের পরিবারের বিষয়ে কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, উনি আমার মা, তাতে কি সমস্যা? সমস্যা কি তাতে? উনি যদি আপনার মা হয়, আপনি আমার ছোট ভাই। ছোট ভাই? কখন থেকে সে কত ছোট ভাই ছোট ভাই ছোট ভাই? আপনি যদি আমার ছোট ভাই হয়ে থাকেন তাহলে প্রমাণ দেন, প্রমাণ দেন যে আপনি আমার ছোট ভাই। ঠিকই তো। আপনি বলেন কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন যে আমি আপনার ছোট ভাই? শোনো, এমন কিছু কঠিন কথা জিজ্ঞাসা করবে যেটা তোমার ভাই ছাড়া কেউ জানে না। কঠিন কিছু করবে। ঠিক হয়েছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি যদি আমার ভাই হয়ে থাকেন তাহলে এই জিনিসটা অবশ্যই আপনার জানা দরকার, আর আপনি অবশ্যই জানবেন। ছোটবেলায় আমি একটা জায়গায় আঘাত পাইছিলাম পায়ে, সেইটা কি কন্দ দেখি? হ্যাঁ, সেটা যদি প্রমাণ দিতে পারি তাহলে অবশ্যই স্বীকার করবেন আমি আপনার ছোট ভাই। আরে প্রমাণ তো আগে দেন। তাহলে শোনেন। আম্মু তাড়াতাড়ি আসো, আমার ছেলের ভিতর পাউট হয়ে গেছে, পড়ে গেলাম আম্মু। ভাইয়া তোমার কি হয়েছে? দেখো ভাইয়া, আমার ছেলের ভিতর পাউট হয়ে গেছে। তুমি যদি আজকে না থাকতা আমি তো মরে যেতাম। এই কথা তো আমরা ছাড়া আর কারো জানার কথা না। হ্যাঁ, ও তোর ভাই, তোর পাশে লেগেছিল, তুই খুব ভয় পাচ্ছিলি, তুই খুব কান্নাকাটি করতেছিলি। কান্না করতে করতে তুই আমার বুকে এসে জড়াই ধরলি, আর ও তো সেই পাটা বের করে, খুব রক্ত বের হচ্ছিল। আমার খুব ভালো করে মনে আছে। দেখ, ও যদি তোর ভাই না হইতো এই কথা তো ও জানতে পারতো না, কিছুতেই জানা সম্ভব নয়।
তোমাকে আমি বলছিলাম না যেমন এই ছেলেটাই তোমার ভাই, কারণ কথাবার্তা শুনে কেমন একটা কনফিডেন্স মনে হচ্ছিল। এই দেখো এখন আসল সত্যিটা তো কয়ে ফেললে, এখন কি করবা? আচ্ছা আর একটা কথা 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 বলো তো, আমার মাকে তুমি একটা কষ্ট দিছিলা, একটা আঘাত দিছিলা, সেটা কি? সেটাও আমি বলছি। আম্মু টাকা দাও, চকলেট খাবো। আচ্ছা তো সারাদিনে কতবার টাকা নিতে হয় রে? সারাদিন এটা ওটা খাইতেই আসিস, কে এত খাইতে হয় কিসের জন্য? যা এখান থেকে যা, টাকা নাই, টাকা দিতে পারবো না, যা গেলে এখান থেকে। কি করলো? তুই আমার সন্তান রে বাবা, তুই আমার সন্তান। মর্তুজা, মর্তুজা, বিশ্বাস কর এই তোর ভাই। দেখো সব কথা মনে আছে, এই কথাগুলো না কারো জানার কথা না, এগুলো আমার এই বাড়ির ভিতরকার কথা। দেখ ওই তোর ভাই। এই দাঁড়ান দাঁড়ান, ভাই বলে মানে নে। আপনি তো হচ্ছেন এটা আপনার ছোট সওয়াল, আর আমার কথা হচ্ছে 18 বছর আপনি এই ছোট সওয়াল করেছিলেন। হ্যাঁ, আর 18 বছর পরে এসে করছে আমি এই বাড়ির ছোট সওয়াল, সম্পত্তির লোভে এই বাড়ি এসে ছোট সওয়াল দাবি করছে। হ্যাঁ, এই সম্পত্তির লোভে এসে বাইতাইছে, বুঝছো না? ভাইয়া তুমি কি সম্পদের বড়াই করছো? এই সম্পত্তি আমার একদিনের কামাই। আমি একদিনে যে স্যালারি পাই, একদিনে যে আর্নি করি, আমি ইচ্ছা করলে সেই টাকা দিয়ে এরকম সম্পত্তি কিনতে পারি। আর ভাবি বললে না যে আমি 18 বছর কোথায় ছিলাম? হ্যাঁ, মা আমাকে অনেক গালিগালাজ করে এবং মারে। আমি সেই ভয়ে বাড়ি থেকে চলে যাই। স্টেশনে যাওয়ার পরে একটা ইতালিয়ান মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়, আর উনি আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করে। আমি 18 বছর ইতালিতে ছিলাম, আর ইতালির যে টাকা ইনকাম করছি সেই টাকা দিয়ে এরকম 14 গুণ সম্পদ আমি কিনতে পারি। কিন্তু আমি আসছি আমার মায়ের খোঁজে, আমার মায়ের খোঁজ নিতে আসছি। এই দাঁড়াও, তুমি যে ওই ইতালিয়ান মহিলার সাথে চলে গেলে, কেশন বাইক চলে এসে পারছিল না? আমার অনেক রাগ হয়েছিল, আমি রাগ করে চলে গেছিলাম। আর আমি চাইলেও এখানে আসতে পারতাম না, কারণ আমার তখন বাড়ির কথা মনে ছিল না। দেখো ও যা বলতেছে সবই তো সত্যি, কারণ এইসব তো একমাত্র আমার ছোট ভাই জানার কথা, কারণ এইসব কথা আর কেউ জানতে পারবে না। আমার মনে হয় কি ওই ওই আমার ছোট ভাই, বুঝতে পারছো? এই ও যদি তোমার ছোট ভাই হয়, তার মানে কি এই গোটা সম্পত্তির অর্ধেক এখন ভাগলে নেবে না? এতদিন ধরে এত কষ্ট করে এই সম্পত্তিগুলো নিজের হাতে রাখছি, এখন অর্ধেক তোমার ছোট ভাই আসলো, দাবি খুলে নিয়ে চলে গেল, আমাদের কি হবে? ভাবি, আমি আপনাদের অর্থ সম্পদের জন্য এখানে আসি নাই, আমি আসছি শিকড়ের খোঁজে। আপনি অর্থ সম্পদের কথা বলতেন, আপনার কত টাকা লাগবে আমি দিব। আমি বিনিময় শুধু আমার মাকে চাই, আমার মাকে নিয়ে আমি আবার ইতালি চলে যাব। না রে বাবা, আমি তোর সাথে ওই ইটালি যাইতে পারবো না। আমার এই শ্বশুর ভিটা, আমার এই স্বামীর ভিটা, আমার এই ভিটা ছেড়ে আমি কোনো জায়গায় যাব না। এই ভিটাকে তো আমার দেখাশোনা করতে হবে, ওরা তো আমার উপরে দায়িত্ব দিয়ে গেছে। দেখ মর্তুজা আমাকে বাড়ি থেকে তাড়াই দিছে, আমি পথে পথে ভিক্ষা করে বেড়াই, কিন্তু আমি এই এলাকার বাইরে যাই না। আমি কোনো সময় এই এলাকার বাইরে যাইনি, কোনো সময় না, কারণ এই ভিটা ছেড়ে আমি কোনো সময় বাইরে যাইতে পারবো না। আমার মন সায় দেবে না, আমি যাবো না রে বাবা। আমার এই এলাকা, আমার এই স্বামীর ভিটা ছেড়ে আমি কোনো জায়গায় যাইতে পারবো না। আমার তুই ক্ষমা করে দে ভাই। ভাই তুই আমার মাফ করে দে, তুই আমাকে আর লজ্জা দিস না। আমি 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 মায়ের সাথে অনেক অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি, শুধুমাত্র এই সম্পত্তির জন্য। আসলে আমি মায়ের সাথে এমনটা করতে চাই নাই। মাকে আমি অনেক করে বুঝাইছি, মা দেখো তোমার ছোট ছেলে যে আজকে 18 বছর নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। তুমি সব সম্পত্তি আমার নামে লিখে দাও। মার একই কথা, না আমার মন বলছে আমার ছেলে বেঁচে আছে, আর তাই এই সম্পত্তি ভাগিদার দুইজন, আমি তোকে একা লিখে দিতে পারবো না। আর তুই বল আদৌ তুই বেঁচে আছিস না মারা গেছিস আমি কিভাবে জানবো? যার জন্য আমি আর তোর ভাবি দুইজন মিলে রাগারাগি করে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। মা তুমি আমার মাফ করে দাও। আমি 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 কথা দিচ্ছি আর তোমার সাথে এরকম অন্যায় অত্যাচার করবো না। আর ভাই, মাও যেহেতু চাচ্ছে মার দেশে সে থাকবে, এই বাড়িতে থাকবে,
মা মা এখন থেকে এই বাড়িতে থাকবে। এই কি বলো তুমি? আরে মা যেখানে খুশি মা সেখানে থাকবে, এটা তো মায়েরই বাড়ি। আচ্ছা ভাই, ঠিক আছে, কিন্তু ভাই আমার একটা শর্ত আছে। আমি কিন্তু আগামী মাসে আসবো। হ্যাঁ, এসে আমি মাকে ইতালি নিয়ে যাব। আমার যে পালক মা আছে, সেই পালক মা আমার মাকে দেখতে চাইছে। ভাই মা তো বলতেছে সে ইতালি যাবে না, এইবার থাকবে। জাস্ট 1 মাস থাকবে, তারপরে আবার দেশে চলে আসবে। আরে মা মাঝে মাঝে ইতালি থাকবে, মাঝে মাঝে আমার বাড়িতে থাকবে নাকি? হ্যাঁ ভাই বলছিলাম কি, আমার না বিদেশ যাওয়ার অনেক শখ। এখন তো তুমি আমার দেওর হও, তুমি থাকো বিদেশে, আমার দুজনে মার সাথে নিয়ে যাওয়া যায় না? ঠিক আছে ভাবি, তাহলে সামনে মাসে আমরা সহ পরিবারে ইতালি চলে যাব। আমরা বিদেশ যাবো। বাজান, কয়টা টাকা ভিক্ষা দাও না? তোরে না বলছি আমার দোকানে আর আসবি না? আপনার শাওরে কত করে বোঝাই যে সাওয়ালটা ঢাকায় থাকে, চাকরি বাকরি করে, সাওয়ালের সাথে যায় থাকলেও তো পারেন, কিন্তু না, আমার কথা শোনেই না, ও ভিক্ষা করেই খায়। এটা তো আমারও কথা, আমিও তো সেই এক কথাই বলি যে কিসের জন্য এই গ্রামে পড়ে থাকা লাগবে, যতটুকু জমি জায়গা আছে আমাদের নামে লিখে দিলেই তো হয়ে যায়। দেখো তো ভাই, এই ঠিকানাটা তুমি কি চিনো? না না না। আচ্ছা বলতে পারো এই এলাকায় হাজিপাড়া কোন দিকে? ওই দিকে, রাস্তার বাম দিকে। ও তো এক সময় আসবে, তখন আমি কি জবাব দেব? এই সয় সম্পত্তি আমি তোকে একা দিতে পারবো না। আচ্ছা মা, আমি একটা কথা বুঝতে পারি না, আপনার যে ছেলে হারাই গেছে 20 বছর আগে, সে কি আদৌ বেঁচে আছে এখনো নাকি মরে গেছে? আপনি কি বলতে পারবেন? ফাও ফাওয়ার আশা করে নষ্ট করতেছেন কেন বলেন? বাজান, কয়টা টাকা ভিক্ষা দাও না? তোরে না বলছি আমার দোকানে আর আসবি না? শোনো, আমি আর হাঁটতে পারবো না। সে কোথা থেকে তুমি আমার হাঁটাই নিয়ে আসছো? রাস্তার কি একখান অবস্থা, কাদা পানিতে ভরা। আমি আর এক ফোঁটাও হাঁটতে পারবো না। তোমাকে সেই ঢাকা থাকতে আমি বললাম আমি যাইতে পারবো না, তোমার কাজ তুমিই করে আসো। তা না, তুমি চলো, তুমি চলো, আমি আসছি, দেখবো না এবার কি রকম কাজ হয়। যদি এবার কাজ হয়েছে না, তাহলে তোমার দেখে আমি কি করি। আগের বার আসছিলাম, কি করছো তোমার মা? লিখে দিয়েছে সম্পত্তি আমাদের নামে, সে দিয়েছে কাঁচকলাটা, এবারও তাই। শোনো, আর একটু কষ্ট করো, এই তো প্রায় চলেই আসছি, আর তোমার ছাড়া কোনো কাজ হবে না। তুমি আসছো না, মাক দিয়ে এবার যেভাবেই হোক বুঝায়ে সম্পত্তি কিভাবে নেওয়া লাগে সে ব্যবস্থা করেই আসছি। তুমি উত্তেজিত হয়েও না, চলো আগে বাসায় চলো, মাক বুঝায়ে যেভাবেই হোক, এবার আর চিন্তা করো না। এবার যদি কাজ না হয়েছে তোমার খবর আছে, কাজ এবার হবেই, চলো তুমি। আচ্ছা, এইভাবে আর কত জায়গায় ঘুরতে হবে বলো তো? এই দিয়ে তো 3টা মাস ধরে এতগুলো জেলায় ঘুরলাম, কোথাও ঘুরে পাইছো? লাস্ট পর্যায়ে পাবনাতে চলে আসলাম। আরে কি করব বলো, তাই বলে কি আমি আমার শিকড়কে খুঁজে বের করবো না? আমি জানি তোমার নারীর টানে তুমি এই জায়গায় জায়গায় খুঁজতেছো, এই খুঁজতে খুঁজতে অবশেষে কি পাবনাতে চলে আসলাম। তুমি কিছুই বলতে পারো না, শুধু বলতে পারো কি বাবার নাম রেজা, মায়ের নাম আইবি, এছাড়া আর কিছু বলতে পারো না? আরো কিছু বলতে পারি, মানে আমি জানি আমার গ্রামের নাম ছিল হাজিপাড়া, আমার বাড়ির সামনে মসজিদ আছে, সাইডে পুকুর আছে, এটুক ছাড়া তো আমার আর কিছু মনে নাই। আচ্ছা তুমি একটা কথা বলো তো, এখন তো বেশিরভাগ বাড়ির সামনে তো পুকুর মসজিদ অ্যাভেলেবেল আছে, আর কি জন্য বলছিলাম হাজিপাড়া। আচ্ছা, প্রত্যেকটা জেলাতেই তো প্রায় হাজিপাড়া নামে একটা জায়গার নাম আছে, আর এই পর্যন্ত কতগুলো জেলায় তুমি হাজিপাড়া যা খোঁজ নিলা, কোথাও পাইছো? আচ্ছা তুমি রাগ করতেছো কেন?
আমরা পাবনাতে আসলাম, যে ঠিকানা দিছে হয়তো এই হাজিপাড়ায় যায় আমার গ্রামটা আমি পেয়েও যেতে পারি, আমার মাকে আমি খুঁজে পেতেও তো পারি। আমার কি মনে হচ্ছে জানো তো, এই 3 মাস ধরে চেষ্টা করে যত আমরা কিছু পাইনি, মনে হয় না আর কিছু পাবো। আর তাছাড়া এই পাবনাতে আসছে না, এবার তো আমার মনে হচ্ছে হয় আমাকে এই পাবনা মেন্টালে ভর্তি থাকতে হবে। কিন্তু আমার না ওই উপর আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আর মনেরও বিশ্বাস আছে যে আমার মাকে আমি একদিন খুঁজে পাবোই, আমার ঠিকানা আমি অবশ্যই খুঁজে পাবো। আচ্ছা সবই বুঝলাম, একটা কথা বলো, 6 মাসের ছুটিতে তুমি বাংলাদেশে আসলা, অলরেডি 3 মাস চলে গেছে, আর মাত্র 3 মাস আছে। এই 3 মাসের মধ্যে খুঁজে পারলে পাবা, না হলে কিন্তু আমাদের বিদেশ চলে যেতে হবে। 3 মাস কেন, যদি আমার আরো 3 বছর অপেক্ষা করতে হয় তবুও আমি আমার মাকে খুঁজে বের করব, আমার শিকড়কে খুঁজে বের করব, তারপরে আমি বাইরে যাব। মানে ঠিক আমি একা একা বিদেশ চলে যাব আর তুমি এই দেশে পড়ে থাকবা? আর তুমি তো 6 মাসের ছুটি নিয়ে আসছো, সেটা ভুলে গেছো? দেখো সূচনা, তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নেই, শুধু একটা রিকোয়েস্ট, এই বিষয়টা আমার সাথে তর্কে এসো না। সোহেল, আমি তোমার সাথে তর্কে যাচ্ছি না, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তুমি শুধু শুধু মরিচিকার পিছে ছুটছো, বুঝতে পারছো? আমার কাছে মনে হয় না কখনো তুমি কোনো সন্ধান পাবা। যেমন চলন্ত ট্রেনের পিছনে ছুটে কখনো ট্রেন ধরা যায় না, ট্রেনে তুমি এত ছুটাছুটি করে এত খোঁজাখুঁজি করেও না কখনো তোমার পরিবারকে খুঁজে পাবা না। এটা একটু বোঝার চেষ্টা করো। বাট আমি তোমাকে এটা বলছি না যে তুমি তোমার পরিবারকে খুঁজো না, কিন্তু আমরা তো আমাদের চেষ্টা চালায় যাচ্ছে নাকি। এত চেষ্টা করছে 3টা মাস, আমাদের খাওয়া নেই, নাওয়া নেই, ঠিকভাবে ঘুমানো নেই, একের পর এক যেখানে সন্ধান পাচ্ছি সেখানেই ছুটছি, তবুও কোনো সন্ধান পেলাম? দেখো, আমি আমার পরিবারকে খুঁজে না পাওয়া পর্যন্ত আর কোনো কিছু ভাবতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বসে থেকে লাভটি কি? এখানে যতক্ষণ বসে থাকবো শুধু শুধু সময়টা লস যাবে। চল ওঠো, খুঁজে আসি। আরে দোস্ত, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর তোর কি অবস্থা? হ্যাঁ, আমার ভালো অবস্থা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। ওই যে শুনলাম তুই নাকি বাসায় আসছিস, এর জন্য দেখা করতে আসলাম তো। আসার পরে এখন এসে দেখতেছি যে মা বাসায় নাই, ঘরে তালা দেওয়া। এখন বলেন তো ভাইয়া, কেমনটা লাগে? সেই কত কষ্ট করে সে ঢাকা থেকে আমরা আসলাম, আর এসে দেখি এই যে ঘরে তালা মারা। আমি বারবার আসি আর এরকমটাই হয়। একে এতবার বোঝায় তারপরেও শোনে না। হ্যাঁ, বারবার যাবেন, বারবার আসবেন। আপনার শাওরি কত করে বুঝাই যে সাওয়ালটা ঢাকায় থাকে, চাকরি বাকরি করে, সাওয়ালের সাথে যায় থাকলেও তো পারেন, কিন্তু না, আমার কথা শোনেই না, ও ভিক্ষা করেই খায়। এটা তো আমারও কথা, আমিও তো সেই এক কথাই বলি যে কিসের জন্য এই গ্রামে পড়ে থাকা লাগবে, যতটুকু জমি জায়গা আছে আমাদের নামে লিখে দিলেই তো হয়ে যায়। তারপরে আমাদের সাথে গেল কি না গেল সেটা তার ব্যাপার। এই কথাটাই তো বোঝাতে পারিনি। আমি মাঝে মধ্যে আসি সেটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু না, তোর মাথায় আসলে একটু সমস্যা আছে, বুঝছিস? হ্যাঁ, সমস্যা তো হবে, সমস্যা হবে না? তার মাকে কত করে বুঝায় যে আম্মা সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে দেন, কিন্তু না, সে বসে আছে তার সে হারানো ছেলের অপেক্ষায়। আচ্ছা ভাইয়া, আপনি বলেন তো, যে 20 বছর আগে চলে গেছে সে কি এখন আর আদৌ কোনোদিন ফিরে আসবে? আসবে না। কিন্তু আম্মারে তো কখনো বুঝাইতে পারি না, আর সে তো বুঝতেই চায় না। বুঝাবো কি করে? তার ছেলে যে আদৌ বেঁচে আছে না মরে গেছে এটাই তো কেউ জানে না, তার অপেক্ষায় কি করে থাকে এটাই মাথায় আসে না। এই কথাটাই তো আপনার শাওরে কোনো সময় বোঝাতে পারেনি, বুঝছেন? আমি এত করে বোঝাই যে না, সবকিছু বেশি কিনে দিয়ে অথবা সাওয়ালের নামে রেজিস্ট্রেট করে দিয়ে সাওয়ালের কাছে চলে যান, কিন্তু না, উনি আমার কথা শোনেই না। ওই ভিক্ষা করেই খাবি, এই বাড়িতে থাকবি। আবার ওই যে চিন্তা করে যে সাওয়াল হারায় গেছে, ওই সাওয়াল যদি বাড়িতে আসে তাহলে বাড়িতে এসে সারে উনাকে যদি না পায় তাহলে তো আর কোনোদিনও পাবি না। এর জন্য এই বাড়ি ছাড়িয়ে যেতে চায় না, বুঝছেন? দোস্ত শোন, এবার যদি আমার মা আমার সম্পত্তি সব লিখে না দেয় তাহলে যে আমি কি করব আমি নিজেও জানিনি। এবার একটা হ্যাস্ত ন্যস্ত করেই ছাড়বো। হ্যাঁ দেখো
শুনি, এই ডায়লগ তো তোমার সে প্রত্যেকবারই শুনি, প্রত্যেকবার আসো আর প্রতিবারই তোমার এই একই ডায়লগ। এবার যদি তুমি ঠিকঠাক না করতে পারছো তাইলে তুমি দেখো মজা তখনই টের পাবা। দেখো এবার আমি কি করি। দোস্ত তুই কি করিস? ঠিক আছে, যা করবো ভাবি চিন্তা একটু করিস, বুঝছিস? আর তোর মা একটু বোঝানোর চেষ্টা কর। আচ্ছা যাই হোক, মেলাক্ষণ আইছে, আমার হাতে সময় নেই। আয় মোড়ের পর আয়, চা খাই যাস। আচ্ছা যা, আসতেছি। আর মার সাথে যদি তোর দেখা হয় তাহলে মাকে তুই তোর মতো করে বোঝায় বলিস, যেভাবে আমি কইছি। তোর মাকে আমি সব সময় বোঝাই, তুই একটু বোঝাস, কথা হবে না। আচ্ছা যা, দেখা হবে। ভাইয়া একটু দাঁড়াও। আরে ছবিটা বের করে দেখো না। দেখো তো ভাইয়া, এই ঠিকানাটা তুমি কি চিনো? না না না। আচ্ছা বলতে পারো এই এলাকায় হাজিপাড়া কোন দিকে? ওই দিকে, রাস্তার বাম দিকে। কয়টা টাকা ভিক্ষা দাও না, সারাদিন কিচ্ছু খাইনি, পেটে প্রচুর খিদা। আল্লাহ তোমারে হায়াত দারাজ করুক, তোমারে সংসার জীবন সুখের হোক। দোকানদার ভাই, একটা বিস্কুট আর একটা কলা দেন না, খিদা আর সহ্য হচ্ছে না। দাঁড়াও, তুমি একটা জিনিস খেয়াল করছো, যে মহিলাটাকে আমরা ভিক্ষা দিলাম তার একদিকে পুরা ছিল না? হ্যাঁ ছিল, তাতে কি হয়েছে? আমার মায়ের তো মুখে পুরা দাগ ছিল। তোমার মা হলে তোমাকে চিনতো না? আরে শোনো, অনেকের তো মুখে জন্মদাগ থাকে, অনেকের মুখ তো পড়তেই পারে, তার মানে কি সে তোমার মা হয়ে যাবে? আর তাছাড়া তোমার মা কেন ভিক্ষা করতে যাবে? আমরা ঠিকানা দিলাম না, চলো আমরা ওই ঠিকানা যাই খুঁজি, ওখানে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে বা কোনো খোঁজ পাবো। চলো তো। না, আমাকে আমার জানি মনে হচ্ছে উনি আমার মা হতে পারে। চলো না। আচ্ছা বাবা, কিছুক্ষণ আগে এই জায়গায় এক মহিলা ভিক্ষা করতেছিল, কোন দিকে গেছে তুমি কি দেখছো? না আন্টি, দেখি নাই। আপনারা ফকিরকে কেন খুঁজছেন? বাবারে, আমি যে কি জন্যই ফকিরকে খুঁজছি সেটা তুমি বুঝবা না। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। হ্যাঁ, আরে শোনো না, ও তো বললো দেখিনি, আর তুমি এভাবে কোথায় কোথায় খুঁজবে বলো তো? আর তাছাড়া তো আমরা একটা ঠিকানা পাইছি নাকি? তোমাকে বলি কি, চলো আমরা ওই ঠিকানা আগে যাই, তারপর যাওয়ার পর খুঁজে দেখি, নিশ্চয়ই কিছু একটা খোঁজ পাবো। চলো তো তুমি। হে আল্লাহ, তুমি আমাকে দুইটা সন্তান দিছো। বড় সন্তানটা একটা জানোয়ার তৈরি হয়েছে, সে কখনো তার মায়ের খোঁজ খবরই নেয় না। আর ছোটটা কই যে হারায় গেল, সে বেঁচে আছে কি মরে গেছে তাও জানি না। আল্লাহ, তুমি যদি ওকে বাঁচাই রাখো তাহলে তুমি তাকে সুস্থ রাখো, তাকে হায়াত দারাজ করো, তার তুমি হেদায়েত দান করো। যদি ও বেঁচে থাকে একদিন তুমি আমার বুকে তুমি ওকে ফিরাই দিও। আল্লাহ আল্লাহ, ওরা যখন ছোট ছোট ছিল তখন আমি কোনোদিনও ওদেরকে রেখে আমি একাল ভাতও খাই না। আজকে না ওদের রেখে আমার খাবার খাইতে হচ্ছে, আমার খুব কষ্ট হয়। আল্লাহ, আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। স্বপন, কেমন আছিস? কখন আসলি? আছি ভালোই, আইছি তো প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। এই যে বসে রয়েছি, প্রত্যেকটা ঘরে তালা মারা, আইসি তো তোমাকে খুঁজে পাচ্ছি না। তুমি চলে গেছাও থালা নিয়ে ভিক্ষা করতে। কি করবো ক,
পেটের দায় তো ভিক্ষা করাই লাগবে, আর বাড়ি ঘর কি এরকম আগলা রেখে যাওয়া যায় কর? এই জন্য তো বলি আম্মা, আমি তো আপনারা বারবারই বলি চলেন না আমাদের সাথে ঢাকায় চলেন, এই সম্পত্তি বিক্রি করে দিয়ে আমাদের সাথে চলেন। আপনি এই যে রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়ান, আমাদের কি মান সম্মান থাকবে বলেন? কেন ভিক্ষা করেন? মান সম্মান? যেই মা ওষুধ কেনার জন্য 1000 টাকা পায় না, সে ভিক্ষা করবি না তুই কি করবি? দেখো মা, তোমাকে ভিক্ষা করতে কয়েছে কিটা? তোমার বৌমা তো ঠিকই কয়েছে, তুমি আমাদের সাথে চলো ঢাকা, তোমার থাকা খাওয়া পড়া তুমি ভালোভাবে থাকবে, তুমি আমার কোনো কথা শুনবে না, তুমি ভিক্ষাই করবে। তোমার সেই ছেলের আশায় তুমি আজও পড়ে আছো, কবে ফেরত আসবি সেই ছেলের আশায় তুমি আছো। আচ্ছা মা শোনো, তুমি যদি সেই ছেলের আশায় থাকো গা, আমি জানি সেই ছেলে আসবি না, তুমি আমার যে সম্পত্তি আছে সবকিছু আমার নামে লিখে দাও, তুমি ঢাকা যাও, মন চায় না যাও সেটা তোমার ইচ্ছা। দেখ, এর আগেও না আমি অনেকবার বলেছি এই সম্পত্তি আমি তোকে একা লিখে দিতে পারবো না, কারণ তুই কিন্তু একা না, তোর আরেকটা ভাই আছে। বলতে পারিস তাকে আমি কি জবাব দেব বল? ও তো এক সময় আসবি, তখন আমি কি জবাব দেব? এই সয় সম্পত্তি আমি তোকে একা দিতে পারবো না। আচ্ছা আম্মা, আমি একটা কথা বুঝতে পারি না, আপনার যে ছেলে হারায় গেছে 20 বছর আগে, সে কি আদৌ বেঁচে আছে এখনো নাকি মরে গেছে? আপনি কি বলতে পারবেন? ফাওয়া আশা করে নষ্ট করতেছেন কেন বলেন তো? শোনো বৌমা, সে বেঁচে থাক আর মরে যাক, আমার কাছে সে জীবিত। শোনো, এই বাড়িতে আসছো, বসো, 2টা ডাল ভাত রান্না করে খায় তারপরে যাবে। দেখছো কি বলছিলাম আমি বলছিলাম না তোমার এই মা সহজে যাতে আসবে না কোনোদিন। আমি জানতাম এবারও আমাদের খালি হাতেই যাওয়া লাগবে, কোনোদিন উনি সম্পত্তি আমাদের নামে লিখে দেবে না, মানে দেবেই না। আরে দাঁড়াও, তুমি এত ব্যস্ত হচ্ছ কিসের জন্য? তোমার কি বলেছিলাম মনে আছে? একটু ঠান্ডা হও, তুমি যা পারো তাই করো। বিষয়টা আমি দেখতেছি, একটু ঠান্ডা হও। এই যে ভাইয়া শোনো। আচ্ছা, তোমাদের বাসা কি এই এলাকায়? জি আমাদের বাসা। ভাইয়া আমাকে একটু হেল্প করবা? বলো তো এখানে হাজিপাড়া কোন দিকে? হাজিপাড়া যাবেন? হাজিপাড়া তো ওই সামনের দিকে মোড়ে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা হাজিপাড়া কার বাসাতে যাবেন? এর আগে তো এলাকায় কখনো দেখি নাই। আসলে ওই যে রেজা নামে কাউকে চিনেন? এক রেজা ছিল যে মারা গেছে। তুমি কি ওনার ওয়াইফের নাম জানো? ওয়াইফের নাম আইভি। হ্যাঁ আইভি। হ্যাঁ, তার মানে আমরা সঠিক জায়গায় আসছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বৌমা, 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 কি হয়েছে ডাকতেছেন কেন? বৌমা ডাল ভাত রান্না করেছে, চলো খাই নিবে। ডাল ভাত রান্না করেছেন? আপনি ভাবলেন কি করে আপনারা ভিক্ষা করা চাউলের ভাত আমরা খাবো? আমরা কি এখানে ভাত খেতে আসছি নাকি? আমরা ভাত খেতে আসিনি। আমি আম্মা আপনারে বারবার বলছি, আপনি এই ভিক্ষা টিক্কা বাদ দিয়ে আমাদের সাথে চলেন, ঢাকায় চলেন। আপনি একটুও কথা শুনতে চাচ্ছেন না কেন বলেন তো? আর আমাদের জন্য আপনার ছেলে খাবার আনতে গেছে, আমরা 2 জন ওই খাবারই খাবো। বৌমা, তোমাদের আর এক কথা বারবার বলতে ভালো লাগে না। তোমাদের বললাম যে আমি তোমাদের সাথে যাব না, আর এই সয় সম্পত্তিও আমি তোমাদের নামে লিখে দেব না। শোনো বৌমা, আমি রান্না করছি, যদি তোমার ভালো লাগে তাহলে তোমরা খাইতে পারো। আমার খিদা লাগছে, আমি খাইতে গেলাম। বুঝছি তো, আপনার এই খেজলত না না মরা পর্যন্ত কোনোদিন ভালো হবে না। শোনো সোহেল, একটা কথা বলো তো, এই যে এত জেলায় জেলায় তোমার বাবা মাকে খুঁজতেছি, কোথাও কি কোনো খোঁজ পাইছো? আমি একটা জিনিস বুঝতেছি না, কেন এরকম করতেছো? এবার কিন্তু তোমাকে একটা সিদ্ধান্ত পৌঁছাতে হবে, অথবা আমাকে কথা দিতে হবে। আমরা এখন যে জায়গায় যাচ্ছি সেখানে যাই যে তোর বাবা মাকে পেলাম তাহলে ভালো, আর যদি না পায় তাহলে এখানেই তুমি স্টপ হয়ে যাবে, আর কোথাও খুঁজবা না। দেখো, আমি তোমাকে এর আগেও অনেকবার বলছি, আমার বাবা মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমার স্থির ঠিক হবে না, আমি ঘরে থাকতে পারবো না। তুমি চাইলে আমার সাথে থাকো, না চাইলে তুমি বাসায় থাকো, আমি খুঁজে না পাওয়া পর্যন্ত আমি আমার বাবা মাকে খুঁজেই যাব। আর তোমাকে আবার বলছি, এই বিষয়ে আমার সাথে কখনোই তর্ক করবো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তুমি তো আমার কথা শুনবা না। ঠিক আছে চলো।
3টা মাস পর হয়ে গেল, তারপরে খুঁজতেছে। আমি বলি ভালো খুব ভালো খোঁজো, সেটা তো তুমি শুনবা না। এই যে হয়েছে তো, আমি যেটা বলছিলাম আবারও সেটা হলো। কি হয়েছে এরকম টানতে টানতে নিয়ে আসলা কিসের জন্য তুমি? কি হয়েছে তুমি জানো না? আমি তো জানতাম তোমার মা জীবনে এবারও জমি লিখে দিবে না। তোমার মা পড়ে আছে সেই তোমার সে হারানো কোন ভাই আছে, ওই ভাইয়ের জন্য। সে 20 বছর আগে সে তোমার ভাই হারাই গেছে, তার অপেক্ষা এখনো তোমার মা আছে। আচ্ছা মানলাম, সে তার অপেক্ষায় বসে থাক সারা জনম, আমারও তো কোনো আপত্তি নেই। আমাদের যতটুকু ভাগের ভাগ আমাদেরটুকু বুঝাই দিলে তো মিটে যায়, তাও দিচ্ছে না তোমার মা। তাহলে রোজা শোনো, এত মাথা গরম করলে হবে না, সবকিছু প্ল্যান মতো কাজ করতে হবে। আমাকে একটু ঠান্ডা মাথায় সব সাজাইতে দাও। দেখো সম্পত্তি এবার কিভাবে আমরা সব একবারে নিজের হাতের মুঠোয় নিয়ে নিই। হ্যাঁ, আমার সাথে তো যত ঝাড়ি দিয়ে কথা বলতে পারবা। কই তোমার মার সামনে যেহেতু তোমার মুখে আর কোনো কথাই থাকে না, মার সামনে কথা বলতে গেলে তোমার মুখ কুচি মুরগির মতো হয়ে যায়। শোনো, আমি একটা কথা ছাপ ছাপ বলে দিচ্ছি, এইবার যদি তুমি সম্পত্তি না লিখে নিতে পারছো, আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না, এই কথাটুকু মনে রাখো। আচ্ছা শোনো, এবার আমিও বলছি এইবারই শেষবার, আর এইবার যদি মার কাছ থেকে সব সম্পত্তি বের না করতে পারি, দেখো আমিও কি করি। চলো এখন আচ্ছা ভিতরে চলো। দেখো নি তোমার কত ক্ষমতা আছে আমার জানা আছে। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এখানে রেজার বাসা কোনটা? ওনার ওয়াইফের নাম আইভি। রিজা আইভি? হ্যাঁ, রিজা আইভি তো ছিল, কিন্তু রিজা তো মারা গেছে। আর আইভি তো আছে, সে তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। কিন্তু আপনারা তাকে খুঁজতেছেন কেন, এটা তো বুঝলাম না। দেখেন আঙ্কেল, আমরা যেহেতু তাকে খুঁজছি, নিশ্চয়ই তার পিছনে একটা কারণ আছে। এই তুমি কারণটা বলো না। আইভি আমার মা, আর রেজা আমার বাবা। আমি অনেক ছোটবেলায় হারায় যাই। আর জানেন, আমি 20 বছর ধরে আমার বাবা মাকে খুঁজতেছি, কিন্তু আমি খুঁজে পাই নাই। ও আচ্ছা আচ্ছা, 20 বছর আগে একটা ছেলে হারিয়ে গেছে, তাহলে তুমিই তো সেই ছেলে। হ্যাঁ আঙ্কেল, আমি তার হারিয়ে যাওয়া সন্তান। আঙ্কেল, বুঝলাম উনি ভিক্ষা করে, কিন্তু কোন এলাকায় ভিক্ষা করে যদি একটু বলতেন, তাহলে আমাদের খুঁজে পেতে একটু সুবিধা হতো। তোমার মাকে মনে হয় পেয়ে গেছো, ওই যে যাচ্ছে ওইটাই মনে হয় তোমার আম্মু আইভি। আরে চলো তো যা দেখি। মা, মা, মা তুমি কেমন আছো?